আমি এদেরকে ওয়ার্নিং দিয়ে যাবো অ্যাজ আ পার্লামেন্টেরিয়ান, অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল, মানুষের প্রতিনিধি হিসেবে, যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে। গণেশ বাবু, দেশ ছেড়ে পালাবেন না। বিজেপি থাকবে না, দেশের সংবিধানটা থাকবে। অমিত শাহ থাকবে না, দেশের সংবিধানটা থাকবে। যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো। ডাইরেক্ট ইলেকশন কমিশনার গণেশ কুমারকে হুঁশিয়ারি দিলেন বাংলার আইকন অভিষেক ব্যানার্জি। তৃণমূলের অনেকেই বলে অভিষেক ব্যানার্জিকে বাংলার আইকন, যুব আইকন, যুব মোর্চা। একজন যুব আইকন, যুব মোর্চার মুখ থেকে কথা শুনলেন। একজন ইলেকশন কমিশনার যিনি এত বড় পদে আছে তাকে ডাইরেক্ট হুঁশিয়ারি দিচ্ছে। আরে নেতা তো 5 বছরের জন্য আসে, মানুষ চাইলে রাখবে, মানুষ চাইলে তাকে হাঁটাতে পারে। কিন্তু এই গণেশ কুমার যে জায়গাতে বসে আছে সেই জায়গাতে অটল থাকবে। 5 বছর পর বলুন, 10 বছর পর বলুন, গণেশ কুমারকে ওই জায়গাতেই দেখতে পাওয়া যাবে। কিন্তু এইসব নেতাকে কি দেখতে পাওয়া যাবে? কোনো মতেই যাবেন না। মুখের ভাষা শুনুন। আর এই যে প্রেস মিট করে এত বড় বড় ভাষণ দিচ্ছে, যখন দুর্গাপুরে এত বড় কাণ্ডটা ঘটল আইকিউ মেডিকেল কলেজে, কই তখন তো তাকে কোনো প্রেস মিট করতে দেখা যায়নি, এইসব ব্যাপারে কোনো কথা বলতে দেখা যায়নি। মালদা মুর্শিদাবাদে যখন এত বড় কাণ্ড ঘটল হিন্দুদের উপর, কই তখন তো তাকে কোনো প্রেস মিটে কথা বলতে দেখা যায়নি, কোনো সোশ্যাল মিডিয়াতে কথা বলতে দেখা যায়নি। যে এসআইআর এর সময় এলো তখনই লাফালাফি ঝাপাঝাপি। আরে এসআইআর তো এই সবে ঘোষণা হয়েছে, শুরু এখনো হয়নি। 9 ডিসেম্বর থেকে এসআইআর ঘোষণা হবে। আর প্রথম তো নথি হয়েছিল বিহারে। বিহারে এসআইআর এর কাজটা খুব ভালোভাবে হয়েছিল এবং এসআইআর খুব ভালো একটা প্রজেক্ট। আমাদের ভারতবর্ষের 90% মানুষ চাইছে এসআইআর হোক। কই এবারে যে 12টা রাজ্যে আরো লঘু করলো এসআইআর, বাকি তো আরো 11টা রাজ্য রয়েছে, কই তারা তো কোনো লাফালাফি ঝাপাঝাপি করেনি। মানে যত লাফালাফি, যত ঝাপাঝাপি আমাদের পশ্চিমবঙ্গে। কই নির্বাচন কমিশনার এটা তো বলেনি যে যারা বাইরের থেকে এসে থাকছে তাদেরকে এখানে থাকতে দেওয়া যাবে না, তাড়িয়ে দেওয়া হবে। বলি যে কেমন কিছু, তার জন্য সে করা হবে। সে ঘোষণাও করেছে 16 পূর্ব দেখে বাইরের থেকে যারা এসে থাকছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। তাহলে তো লাফালাফি ঝাপাঝাপির কিছু নেই। আর যদি লাফালাফি ঝাপাঝাপি থাকেও সেটা রোহিঙ্গাদের থাকা দরকার। আমাদের ভারতবর্ষের যারা আদি হিন্দু মুসলিম আছে তাদের তো কোনো ঝাপাঝাপি লাফালাফির কারণ নেই। আদার্স স্টেটে কোনো লাফালাফি ঝাপাঝাপি হয়নি। আর কত বড় স্পর্ধা দেখুন অভিষেক ব্যানার্জি, ডাইরেক্ট নির্বাচন কমিশনারকে হুমকি দিচ্ছে। কত বড় দুঃসাহস! মানে এইসব মানুষ কি করে যে এমপি হয়েছে সেটাই ভাবার বিষয়। তবে বন্ধুরা, এর মধ্যে একটা ঘটনা ঘটেছে উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। শুনুন আগে। বলছে নাকি এনআরসির আতঙ্কে আগরপাড়ার মহাজাতি নগরের বাসিন্দা 57 বছর বয়সী প্রদীপ কর নিজের অবসানে আত্মঘাতী হন বলে দাবি পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিশ। এই মৃতর ঘটনায় বিজেপিকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে পোস্ট পর্যন্ত করেছে, দেখুন আপনারা সেইটা। আর ইনি হচ্ছেন প্রদীপ কর, এই যে লোকটি দেখতে পাচ্ছেন ইনি। তো এইখানে একটা কথাই আমি বলতে চাই, অ্যাকচুয়ালি তো মরার কথা যে সমস্ত রোহিঙ্গাগুলো এসে আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে থাকছে তাদের, যারা হিন্দু আছে এবং যারা আদি মুসলিম আছে তাদের তো এখানে মরার কোনো প্রশ্নই উঠে আসে নাই। মানে পুরোটা একটি নাটক। কারণ এখন যে কোনোই মানুষ মরুক, যদি একটু খবর পায় সঙ্গে সঙ্গে টুকি করতে শুরু করবে। এই যে
লেখাটা লিখে বলছে মরিচে এনআরসির জন্য মূল্য প্রদীপ কর, হ্যান্ডরাইটিং এর প্রুফ দেখা একটা কোথায়। তো পুলিশ কিছু করতে পারবে না, কারণ পুলিশ সব মিলিত আছে, আরো যে আদার্স এজেন্সি আছে ইডি, আরো যে সিবিআই, তারা তদন্ত করুক, সত্যটা উঠে আসবে। কারণ এই যে এনআরসি তো সবে শুধু ঘোষণা হয়েছে, চালু তো এখনো হয়নি, মরার তো কোনো প্রশ্নই উঠে আসে নাই। কি কারণে মরিছে, কি ব্যাপার বৃত্তান্ত কে জানে, যেটা পোস্ট করলে সেইটা কি হয়ে যাবে। যদি পোস্ট করা হয় যে কোনো একটি ব্যক্তির মাথার থেকে দুটি শিং বেরিয়েছে, সেইটা কি আদৌ কেউ বিশ্বাস করবে? কোনো মতেই না। তার জন্য প্রুফ চাই, বটে না নয়, সেটা আপনারাই বলুন। একটা আন্দাজি তীর ছুড়ি দিলে সেটিকে মানুষ মানবে? কোনো মতেই না। তবে এই বিষয়ে অভিষেক ব্যানার্জি একটু ডায়লগবাজি করেছে, সেইটাও আমি আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা আগে শুনুন। তারা যেভাবে এসআইআর এর নাম করে বাংলার মানুষকে ছোট করা, আজকে যে প্রদীপ কর মারা গেল তার বদলা রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে বাংলার মানুষ দেবে। এই মৃত্যুর জন্য দায়ী অমিত শাহ, এই মৃত্যুর জন্য দায়ী জ্ঞানেশ কুমার। তাদের নামে এফআইআর হওয়া উচিত। তিনি যখন নিজে সুইসাইড নোটে লিখে যাচ্ছে আমার মৃত্যুর জন্য দায়ী এসআইআর এবং এনআরসি করছে অমিত শাহ, করার পরিকল্পনা করেছিল অমিত শাহ, এসআইআর করার চক্রান্ত করেছে জ্ঞানেশ কুমার, এবং তিনিও অমিত শাহর সহকর্মী ছিলেন 6 মাস আগে। কি বললো আপনারা শুনলেন? আরে মৃত ব্যক্তির বাড়িতে এমনও তো হতে পারে পুরোটাই সেটিং করে কোনো টুকলি জানালা ফাঁক হয়ে বা দরজার ফাঁক হয়ে ঢুকি দিল, তাও তো হতে পারে। সলিড প্রুফ চাই না, হ্যান্ড রাইটিং মিলান, তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। লেখাতে কেউ বিশ্বাস করবেন না, তার জন্য সলিড প্রুফ চাই। প্রুফ ছাড়া কেউ কারোর কথা শুনবেন না। মানে কি বললো, জ্ঞানেশ কুমার অমিত শাহর নামে কেস করা দরকার। আর ইনি একদম প্রেস মিট করে সোজা জ্ঞানেশ কুমারকে হুঁশিয়ারি দিল, সেই দিকে ঠিক আছে। জ্ঞানেশ কুমার কি এনার নামে কেস করতে পারবেন না? না অমিত শাহ পারবেন না? দেখা যাক এনারা কি করে, কেস করে না খোলা ছেড়ে দেয়, না এই অভিষেক ব্যানার্জি ক্ষমা চায় এনাদের কাছে। এইটাই হচ্ছে আসল দেখার বিষয়। যাই হোক বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি মূল্যবান বক্তব্য লিখে কমেন্ট বক্সে জানান। আর প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করুন আপনাদের ফ্রেন্ড সার্কেলে। আর এই চ্যানেলে নতুন যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। নমস্কার।